হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার রিয়েল লাইফের কিছু এক্সপেরিয়েন্সেস। তো অস্ট্রিয়াতে আসা আমার ১ বছর হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় ১ বছর ১.৫ মাসের মতো হলো আমি ভিয়েনাতে আছি। তো এই ১ বছরে অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, অনেক সাফারিংস, অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল লাইফ জার্নিটা আমার এখানে পড়তে আসার। তো বিদেশে পড়তে আসার ডিসিশনটা আসলে শুনতে যতটা রোমাঞ্চকর মনে হয়, এক্সাইটিং মনে হয়, বাট রিয়েল লাইফের স্টোরিটা সত্যিই অনেক চ্যালেঞ্জে ভরা থাকে। সো দেশের বাইরে আসার পরে যে জিনিসটা অলমোস্ট সবার আমাদের এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে কালচারাল শক। নতুন দেশ মানে শুধু যে নতুন প্লেস বা নতুন জায়গা সেটা না, একদমই নতুন করে ওয়ে অফ লিভিং। সো প্রথম দিকে অনেক কিছু ডিফারেন্ট লাগতো, লাইক মানুষের বিহেভিয়ার, কমিউনিকেশন স্টাইল, সিস্টেম, ডেইলি রুটিন, মানে সব কিছু আমাদের সাথে আনফ্যামিলিয়ার এবং সব কিছু আমাদের থেকে খুবই খুবই আলাদা। সো এই প্রথম কয়েকটা মাস আমাদের আসার পরে আমার এবং আমার বেবির খুবই টাফ টাইম গেছে, একদমই নতুন জায়গা, আবার ভাষাটা হচ্ছে ডিফারেন্ট। এখানে ইংলিশ খুবই কম চলে, লাইক সবাই যেখানেই যাই জার্মান ভাষায় কথা বলে। তো সব মিলে হিউজ লেভেলের একটা চ্যালেঞ্জ, তার মধ্যে আবার বাচ্চার রেসপন্সিবিলিটি। অনেকেই হয়তোবা জানেন যে আমি অস্ট্রিয়াতে আসি হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে মাস্টার্স করতে, আমার বাচ্চাকে নিয়ে এখানে আমি পড়াশোনা করতেছি। তো সঙ্গে একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি, বাচ্চাকে মেনটেন করা, তার কেয়ার করা, তার পড়াশোনা, আমার পড়াশোনা। তো মাঝে মাঝে ওভারওয়েলমড হয়ে যেতাম, আসলে পারবো কি না, কনফিউশন কাজ করতো নিজের মধ্যে। তো আলহামদুলিল্লাহ এখন সেই ফেজটা নাই। প্রথম দিকে যে ভয়গুলা পেতাম, যে কোনো কিছু করার আগে অনেক বেশি টেনশন করতাম, লাইক প্রথম আসার পরে কোথায় যাব, কি করব, বাচ্চাকে কীভাবে স্কুলে ভর্তি করাবো, তারপর লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলা কিভাবে করব, কোথায় কোন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কোথায় কোন পেপার সাবমিট করব, কোন ফলো আপ, কোথায় কী করতে হবে, এরকম আর কি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম টেনশনের মধ্যে দিয়ে যেত। আবার আনসার্টেন যে কোনো সিচুয়েশন সামনে চলে আসলে খুব বেশি প্যানিক করতাম, আল্লাহ কী হবে এখন। বাট আলহামদুলিল্লাহ অনেক কিছুই এখন স্টেবল হয়েছে। আমার এই বিদেশে একা থাকা জার্নি থেকে আস্তে আস্তে আমি অনেক কিছু শিখছি, নিজেকে অনেকভাবে গ্রো করছি। একা একা ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে বাচ্চাকে সামলায়, ঘরের কাজ করে, রান্নাবান্না করে, বাজার করে, গ্রসারি করে, নিজের পড়াশোনা করে, নিজের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে সব কিছু সামলায়, আবার জব টব করে সব কিছু মিলায় কীভাবে লাইফ ম্যানেজ করা, তারপরে হাজব্যান্ডকে ছাড়া কীভাবে নিজের লাইফটাকে গুছায় নেওয়া, সব কিছু ম্যানেজ করা, এই সব আমাকে অনেক অনেক মানে নিজেকে গ্রো করতে আসলে হেল্প করছে। প্রতিদিনের যে স্ট্রাগল, সেখান থেকে আমি আমার নিজেকে অনেকটাই গ্রো করছি। লাইক প্রথমে আমার যে পজিটিভ চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে আমি নিজের ডিসিশন এখন নিজে নিতে পারি, যেটা আগে কখনোই নিতে পারতাম না। এখন যে কোনো কাজ খুব কনফিডেন্টলি এবং স্ট্রং মাইন্ডসেটের সাথে আমি করতে পারি, যে কোনো প্রবলেম আমি নিজে সলভ করতে পারি। তো যাই হোক, অনেক আপুরাই কমেন্টস করেন যে আমি সিঙ্গেল মাদার, বেবি নিয়ে অস্ট্রিয়াতে পড়তে আসতে চাই, তো বাচ্চা নিয়ে একসাথে ফ্লাই করতে পারবেন কি না, এরকম অনেক কিছু জানতে চান। তো অস্ট্রিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে আপনি বেবি 2টা থেকে 3টা পর্যন্ত আনতে পারবেন, এবং অস্ট্রিয়াতে ভিসা কখনোই রিজেক্ট হয় না। যদি আপনার এবং আপনার বেবির সব পেপার সুন্দর করে আপনি সাবমিট করেন, তাহলে এখানে একদম রিজেক্ট হবে না। তবে আপনার ব্যালেন্স থাকতে হবে, লাইক আপনি আপনার বেবির এখানে 1 বছরের খরচটা আপনার অ্যাকাউন্টে দেখায় আসতে হবে। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে আসার আগে অবশ্যই আপনার মাইন্ডসেটটা খুবই স্ট্রং থাকতে হবে যে আপনি এখানে অল অ্যালোন, কেউ আপনাকে হেল্প করার নাই। যে সাপোর্ট আপনি বাংলাদেশে পাইতেন, এখানে সেই কোনো সাপোর্টই পাবেন না। এই জিনিসটা সবার প্রথমে মাথায় রেখে আপনাকে ফ্লাই করতে হবে। সো ইউ হ্যাভ টু বি সুপার কনসার্ন যে আপনি এখানে আসার পরে লাইফটা কীভাবে গুছাবেন। এখানে আসার পরে আপনার পড়াশোনাতে ফোকাস রাখার পাশাপাশি আপনি কীভাবে অন্যান্য স্কেজুয়ালগুলো মেনটেন করবেন, সব কিছুই ডিপেন্ড করবে আপনার নিজের উপর। লাইক এখানে কেউ আপনাকে পুশ করবে না যে কেন আপনি ইউনিভার্সিটি যাচ্ছেন না, কেন আপনি ক্লাস অ্যাটেন্ড করেন নাই, কেন আপনি প্রেজেন্টেশন করেন নাই। সো আপনার নিজের দায়িত্বেই সব কিছু আপনাকে করতে হবে। অ্যান্ড এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে অস্ট্রিয়ার পড়াশোনার স্ট্রাকচারটা অনেকটাই ডিফিকাল্ট। সো এখানে আপনি ফোকাস না থাকলে কখনোই পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন না। আমি নিজেও খুব একটা ভালো স্টুডেন্ট না, বাট আমি ট্রাই করি ডিসিপ্লিন থাকার, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা, যত অ্যাসাইনমেন্টসগুলো আছে লাইক প্রি অ্যাসাইনমেন্টস, পোস্ট অ্যাসাইনমেন্টস, এগুলা সময় মতো সাবমিট করা, ডেডলাইনগুলো বারবার চেক করা। সো এই জিনিসগুলো এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাসে আপনি অ্যাটেন্ড করলেন শুধু এটাই না, মানে ইউনিভার্সিটি যাওয়া আসা করলেন এটাই
না আপনাকে প্রফেসরের লেকচার শুনে সেখানে কমেন্ট করা, আপনার নিজের একটা ওপিনিয়ন দেওয়া, কিংবা হচ্ছে প্রফেসরের সাথে ইন্টারাকশন করা, তাকে কোয়েশ্চেন করা, এগুলা এখানে খুবই ম্যাটার করে। সো এইগুলোর উপরেও ফোকাস থাকতে হবে। এছাড়াও তো আরও অনেক প্যারা আছে, যেমন এক্সামসের প্যারা, প্রত্যেকটা কোর্সে অনেক বেশি অ্যাসাইনমেন্টস থাকে। সো এই অ্যাসাইনমেন্টসগুলো টাইম মতো সাবমিট করা, প্রেজেন্টেশনের প্যারা আছে, আবার ক্রিটিক্যাল রিফ্লেকশনস পেপার লেখা বা আপনার কোনো রিসার্চ পেপার লেখা। সো এই জিনিসগুলো তো এখানে খুবই চ্যালেঞ্জিং। স্পেশালি যাদের স্টাডি গ্যাপ আছে তাদের জন্য পড়াশোনা কন্টিনিউ করাটা খুব টাফ হয়ে যায়। কিন্তু আপনি যদি ফোকাস থাকেন এবং স্ট্রাকচারটা বুঝে যান, পড়াশোনার ধরনটা বুঝে যান, তাহলে আর কোনো সমস্যাই হবে না। সো অস্ট্রিয়াতে স্টাডি গ্যাপটা ডাজন্ট ম্যাটার। যদি আপনি সময় মতো নিজেকে গ্রো করতে পারেন তাহলে স্টাডি গ্যাপটা কোনো ব্যাপারই না। অনেক সময় আমি ইউটিউব চ্যানেলে কমেন্ট পেয়েছি, বেশিরভাগ কমেন্টই থাকে যে পড়াশোনার জন্য কত বছরের গ্যাপ, মানে স্টাডি গ্যাপ অ্যালাউ করে অস্ট্রিয়া। তো বেশিরভাগ ইউনিভার্সিটি এখানে 15 থেকে 20 বছরের গ্যাপ অ্যালাউ করে। তবে আপনাকে এই গ্যাপের পেছনে একটা ভ্যালিড রিজন দেখাতে হবে যে আপনার এই গ্যাপগুলো এই কারণে হয়েছে। তাহলে এখানে আপনি যে কোনো স্টাডি প্রোগ্রামে আসতে পারবেন, লাইক মাস্টার্সে আসতে চান কিংবা পিএইচডি প্রোগ্রামে আসতে চান, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড অনেস্টলি আমার নিজেরও গ্যাপ আছে স্টাডির, সো তারপরেও আমি এখানে মাস্টার্স প্রসিড করতেছি। অলরেডি আমার সেকেন্ড সেমিস্টার শেষ এবং আলহামদুলিল্লাহ থার্ড সেমিস্টার শুরু হবে ভেরি সুন। সো অস্ট্রিয়াতে এটাই একটা সুবিধা যে আপনি অনেক বছরের গ্যাপ নেওয়ার পরেও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন। লাইক আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন কিংবা পিএইচডি প্রোগ্রামে আসেন, এই দেশে এটা একটা সুবিধা আছে। তো যাই হোক, আমার বাচ্চা যে সুন্দর করে আজকে ব্রেকফাস্ট বানাইছে ওর নিজের জন্য। সো এইটাই আসলে দিন শেষে আমার অনেক বড় পাওয়া, যে আমার বাচ্চাটা হঠাৎ দেখি অনেক বড় হয়ে গেছে। সাডেনলি দেখি হি সাউন্ডস ভেরি কনফিডেন্ট এবং খুবই ইন্ডিপেন্ডেন্স। লাইক সে এখন নিজের খাবারগুলো নিজেই রেডি করে, স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে নিজেই বানায়, স্কুলে সে এখন একা একাই যেতে পারে, একা একা বাসায় চলে আসতে পারে। তো আমার উপর ডিপেন্ডেন্সি ওর এখন হঠাৎ করে দেখে অনেকটাই কমে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ইয়াম্মি ব্রেকফাস্ট রেডি। তো রমজানের বাজার সদাই করতে গিয়েছিলাম হচ্ছে একটা বাঙালি শপে। তো সেখানে দেখা মিলল এই চাঁদপুরে ইলিশের সাইজটা মোটামুটি অত বেশি বড় না। অনেক দিন থেকেই মানে ইলিশ মাছ খুঁজতেছি, বাট মনের মতো সাইজ পায় না দেখে আর কেনা হয় না। মানে বিভিন্ন এশিয়ান শপ আছে অস্ট্রিয়াতে যেখানে ইলিশ মাছ পাবেন, বাট ছোট ছোট ইলিশ যেগুলো খেয়ে আসলে মজা লাগে না। এমনিতেই ফ্রোজেন ইলিশ, তার মধ্যে আবার ছোট সাইজ, খুব একটা টেস্টি হবে না। তো সব দোকানে ইলিশ মাছ স্লটার করে দেয় না, এখানে স্লটার করে দেওয়ার অপশন আছে। তো এই দোকান থেকে আমার ইলিশ কেনা হয়। আজকে প্রায় 5 মাস পর ইলিশ কিনতে আসছি। তো এই হচ্ছে আমার ইলিশ মাছ। তো যেটা কিনতে আমার অনেকটা দূরে যাইতে হয়েছে, আমার বাসা থেকে খুবই দূরে ছিল বাঙালি শপটা। তো ওখানে গিয়ে ইলিশ মাছটা কিনে নিয়ে আসলাম, আর তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। মাছটা মোটামুটি খারাপ ছিল না, ওকে ছিল। তো সঙ্গে হচ্ছে আলাদা করে একটু ডিম কিনছিলাম, আমার ছেলের খুব পছন্দ ইলিশ মাছের ডিম। তো এটা ছিল আপনার 12 থেকে 15 ইউরোর মতো নিয়েছিল, যেটা খুবই খুবই ওয়ার্স্ট, মানে একদমই আমার ওয়েস্ট অফ মানি। তো ফ্ল্যাশব্যাকে একটু নিয়ে যাই, বাংলাদেশে একসময় আমার ফ্রিজ ভর্তি হচ্ছে সারা বছর ইলিশ মাছ স্টোর করা থাকতো। আমার হাজব্যান্ড হচ্ছে যখন যেত মাওয়াঘাটে ইলিশ মাছ নিয়ে আসতো, লাইক 1 কার্টুন করে নিয়ে আসতো, নিজেরা খেতাম, তারপরে গিফট করতাম নিজেদের মানুষদেরকে। বাট এখন এই একটা ইলিশ কিনতে আমাকে অনেক দূরে যাইতে হয় এবং মনের মতো ইলিশ মাছ তো পাওয়াই যায় না। তো বিদেশে থাকার এটাই হচ্ছে আরেকটা আপনার স্যাক্রিফাইস, যে আপনি মনের মতো কোনো কিছুই পাবেন না, খাবার দাবার স্পেশালি। লাইক আপনি এখানে এশিয়ান শপসে সবই পাবেন, কিন্তু নিজের দেশের যে মাছ, যে গরুর মাংসর টেস্ট, এটা কখনোই এখানে পাওয়া যায় না। টার্কিশ হালাল শপে গরুর মাংস পাবেন, বাট বাংলাদেশে গরুর মাংসের যে টেস্টি দেশি গরুর মাংসের যে স্বাদ, সেটা এখানে একদমই আনফর্চুনেটলি নাই। সো এই হলো অবস্থা। এই যে দেখেন বাংলাদেশে, এটা আমার ভিডিও, বাংলাদেশে ইলিশ মাছের ডিমটা কি বড়, দেখেই শান্তি, মন জুড়ায় যায়। Can you sing, Ado? What? Can you sing a song? Sing a song? Okay, I can sing a Brazil song, but without... Brazil song? Wait, let me speak. I can sing a Brazil song, but
But without it playing, I don't know what the guy need to sing. That's a music, not a song. Can you sing a Arabic song for us? Oh hell Do you no. know any Arabic song? Heck no, my mother. And also, Arabic song doesn't exist. Only in Brazilian. Okay, any Deutsch song do you know from your school? I can only sing music, but not a song. Oh, I come can sing Merry on! Christmas. You cannot sing anything. I can sing a Merry Christmas song. I wish you for a Merry Christmas. I wish for a Merry Christmas. I wish you for a Merry Christmas. Skibbity. Wait, I can. Wait, I forgot what this is called, but I can't sing a meme song. 6-7 on a Merry Christmas. 6-7 on a Merry Christmas. 7 on a Merry Christmas. Skibbity New Year. 6-7 on a Merry Christmas. Skibbity New Year. Hmm. 6-7 on a Yeah, Merry das lustig. Christmas. Das ist lustig, oder? Ja, ich weiß, ich kann nicht so Musik und nur diese Musik. Mhm. Head, shoulders, knees and toes, knees and toes. Head, shoulders, knees and toes, knees and toes. I can fly with this. I don't need a car, but I need a car, but I can fly with this. But look, I have protection. This. Adam. Huh? সো মিট মাই প্রতিবেশী ছানা, হি ইজ ভেরি সুইট। প্রায় সময় আমার বাসায় আসে আরাদের সাথে, আমার ছেলের সাথে খেলতে খুব পছন্দ করে। তো আমারও ওকে অনেক ভাল লাগে। ও এখন একদিন না আসলে খুবই মিস করি। ওরা হচ্ছে ইরাকি, আমার ঠিক ইমিডিয়েট পাশের বাসাতেই ওরা থাকে। ওকে গাইস, সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে রমজানুল মোবারক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ।